ওয়াটার অ্যাজ এ রিসোর্স, জল সম্পদ। এনিথিং দ্যাট ইজ ভ্যালুয়েবল ফর আস ইজ নোন অ্যাজ এ রিসোর্স। বলছে যে কোনো দ্রব্যই যদি আমাদের জন্য সেটা মূল্যবান হয় তাহলে আমরা সেটাকে সম্পদ বলে জানি বা চিনি বা পরিচিত আমাদের কাছে। ওয়াটার প্রেজেন্ট ইন নেচার অ্যাজ এ প্রিসিয়াস ন্যাচারাল রিসোর্স। বলছে প্রকৃতিতে যে সমস্ত প্রকৃতিতে বর্তমান জল যে আছে সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক মূল্যবান সম্পদ। ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য লাইফ অফ লিভিং থিংস। বলছে যারা বেঁচে আছে তাদের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এখানে চার্টের মধ্যে দিয়েছে লার্ন অ্যাবাউট, কী দিয়েছে? চেঞ্জ অফ স্টেট অফ ওয়াটার। বলছে জলের অবস্থার পরিবর্তন, এভাপোরেশন মানে বাষ্পায়ন, কনডেনসেশন মানে ঘনীভবন, তারপর দিয়েছে কি ওয়াটার সাইকেল জলচক্র, ইম্পিউরিটিস অফ ওয়াটার জলের যে বলতে গেলে বজ্র জলের যে দূষক পদার্থ সেটা, বা জল দূষণ বলতে পারি আমরা, জল দূষণ বলতে পারি। পিউরিফিকেশন অফ ওয়াটার জলের বিশুদ্ধকরণ, রেইন ওয়াটার হারভেস্টিং বৃষ্টির জল সংরক্ষণ। এখানে ইম্পিউরিটিস অফ ওয়াটার বলতে আমরা জলের অশুদ্ধিকরণও বলতে পারি। আচ্ছা এবার পড়ি আমরা এবার চেঞ্জ অফ স্টেট। বলছে অবস্থার পরিবর্তন। উই হ্যাভ লার্নড ইন চ্যাপ্টার 8 দ্যাট ওয়াটার এক্সিস্ট ইন নেচার ইন থ্রি স্টেটস: আইস ব্র্যাকেটে দিয়েছে সলিড, ওয়াটার লিকুইড অ্যান্ড দ্য ওয়াটার ভ্যাপার গ্যাস। বলছে আমরা 8 নম্বর চ্যাপ্টারে পড়েছি পৃথিবীতে জল 3 ধরনের অবস্থায় বর্তমান থাকে। আইস মানে বরফ যেটা কঠিন, ওয়াটার মানে জল যেটা লিকুইড বা তরল, আর ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প যেটা কিনা গ্যাস। ইট ক্যান চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার বাই ডিফারেন্ট প্রসেস। বলছে এটা এক অবস্থা থেকে আর এক অবস্থা বা অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে বিভিন্ন পদ্ধতিতে। লেট আস লার্ন অ্যাবাউট দেম, এদের ব্যাপারে আমরা এবার পড়ি। আইস সলিড, অন হিটিং ক্যান চেঞ্জ ইন্টু ওয়াটার লিকুইড বাই মেল্টিং। বলছে বরফকে যদি আমরা, বরফ কঠিন, এটা যদি আমরা তাপ দিই তাহলে কী হবে? এটা জলে পরিণত হবে, অর্থাৎ এটা গলে জলে পরিণত হবে। ওয়াটার লিকুইড ক্যান চেঞ্জ ইন্টু ওয়াটার ভ্যাপার গ্যাস, যেটা বলছি বাই ইভাপোরেশন, অর্থাৎ জল যেটা আছে সেটা তরল জলটা বাষ্পে পরিণত হতে পারে বাষ্পায়নের ফলে। ওয়াটার ভ্যাপার গ্যাস অন কুলিং ক্যান এগেইন চেঞ্জ ব্যাক ইন্টু ওয়াটার লিকুইড বাই কনডেনসেশন। বলছে জলীয় বাষ্প এটাকে যদি ঠান্ডা করা হয় আবার সেটা জলে পরিণত হবে বা তরলে পরিণত হবে, এটা আমরা কি বলবো? ঘনীভবন বলবো। তাহলে মেল্টিংকে গলম বলবো, এভাপোরেশনকে বাষ্পায়ন বলবো, আর কনডেনসেশনকে ঘনীভবন বলবো। আর ওয়াটার লিকুইড ক্যান অলসো চেঞ্জ ইন্টু আইস সলিড অন কুলিং বাই সলিডিফিকেশন। অর্থাৎ আমরা জল তরল পদার্থ সেটাকে যদি আমরা বরফে পরিণত করি ঠান্ডা করে, সেটাকে আমরা কী বলবো? কঠিনীভবন বলবো। এখানে একটা পিকচার দিয়েছে, ঠিক আছে? এখানে যদি আমরা আইস থেকে নিই সেটাকে মেল্টিং করলে কী হবে? ওয়াটার পাবো, ওয়াটারকে তাপ দিলে কী পাবো? ইভাপোরেশন হবে, সেটা কী হবে? বাষ্প পরিণত হবে। সেটাকে আমরা যদি ঠান্ডা করি তাহলে কনডেনসেশন করি তাহলে আবার জলে পরিণত হবে। সেটাকে আরও ঠান্ডা করলে বা কঠিনীভবন করলে বরফ পরিণত হবে। এখানে বলছে চেঞ্জ অফ স্টেট অফ ওয়াটার, জলের অবস্থার পরিবর্তন। ইভাপোরেশন অর্থাৎ বাষ্পায়ন। উই নো দ্যাট ডিউরিং ইভাপোরেশন এ লিকুইড চেঞ্জেস ইন্টু গ্যাস। আমরা জানি বাষ্পায়নের ফলে কোনো একটা তরল গ্যাসে পরিণত হয়। ফিল এ কন্টেনার উইথ ওয়াটার অ্যান্ড প্লেস ইট অন এ স্টোভ। বলছে একটা কোনো পাত্রে জল পূর্ণ করো এবং সেটাকে স্টোভের উপর বা উনুনের উপর বসিয়ে দাও। অ্যাজ দ্য ওয়াটার হিটস অবজার্ভ দ্য গ্যাস রাইজিং আপ ফ্রম দ্য সারফেস অফ দ্য ওয়াটার।
এটাকে যখন জলটাকে তাপ দেওয়া হবে তখন দেখা যাবে জলের উপর থেকে বাষ্প গ্যাস বাড়াচ্ছে, জলের উপরে তল থেকে সে একটা গ্যাস বাড়াচ্ছে, যেটাকে আমরা ওয়াটার ভ্যাপার বলি বলতে গেলে। তো ওয়াটার ভ্যাপার্স ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভ্যাপার, বলছে জলীয় বাষ্পটা কি হয়, জলের বাষ্পে একটা রূপ বা পরিণত হয়। সো উই নোট দ্যাট ইভাপোরেশন বিকামস ফাস্টার অন হিটিং অর বয়লিং। আমরা লক্ষ্য করলাম যেখানটায় যে তাপ দিলে এই বাষ্পায়নটা খুব দ্রুত হয়। এখানে অ্যাক্টিভিটি দিয়েছে একটা, এম টু শো দ্যাট দ্য প্রসেস অফ evaporation become faster when water is heated। এটা এখানে মূল লক্ষ্যটা কি দেখানো, এখানে দেখানো হয়েছে যে জলকে তাপ দিলে দ্রুত সেটা বাষ্পীভূত হয় বা বাষ্পায়ন হয়। এখানে ম্যাটেরিয়ালস রিকোয়ার, কী কী প্রয়োজন দ্রব্য এখানটা দরকার, 2 গ্লাসেস মার্ক অ্যাজ এ অ্যান্ড বি, সাম ওয়াটার, এ পার্মানেন্ট মার্কার। বলছে কী কী দরকার, 2টা গ্লাস দরকার যার মধ্যে লেখা থাকবে এ আর বি বা এ আর বি মানে মার্ক করা থাকবে, লেখা থাকবে, সাম ওয়াটার কিছু জল এবং একটা পার্মানেন্ট মার্কার থাকবে। প্রসিডিওর পদ্ধতি কীভাবে করতে হবে, টেক 2 গ্লাসেস, 2টা গ্লাস নাও, ফিল দেম উইথ ওয়াটার আপ টু দ্য সেম লেভেল, দুটাকেই মানে বলতে গেলে একই লেভেলে রাখো জলটাকে। মার্ক দ্য লেভেল ইন বোথ উইথ দ্য হেল্প অফ এ পার্মানেন্ট মার্কার, দুটাকেই দাগ দাও একটা পার্মানেন্ট মার্কার দ্বারা। প্লেস গ্লাস এ ইন দ্য সান ফর এ ফিউ আওয়ার্স, বলছে কয়েক ঘন্টার জন্য এই গ্লাসটাকে সূর্যের রোদের মধ্যে রাখো। প্লেস গ্লাস বি ইনসাইড হাউস অ্যাওয়ে ফ্রম সান অ্যান্ড উইন্ড, বলছে গ্লাস বিটাকে কী করো, বাড়ির মধ্যে সূর্যের আলো থেকে এবং বাতাস থেকে দূরে রাখো। আফটার ফিউ আওয়ার্স নোটিস দ্য ডিফারেন্স ইন দ্য ওয়াটার লেভেলস, কয়েক ঘন্টা পরে তুমি লক্ষ্য করে দেখা যাবে দুটা জলের যে লেভেল ছিল সেটার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। অবজারভেশন, ঠিক আছে, পর্যবেক্ষণ কি, দ্য লেভেল অফ ওয়াটার ইন গ্লাস এ প্লেস আউটসাইড উইল বি লেস দ্যান দ্য লেভেল অফ ওয়াটার ইন দ্য গ্লাস বি প্লেস ইনসাইড। তো দেখা যাবে, লক্ষ্য করে দেখা যাবে যে গ্লাস এর যে জলটা আছে সেটা ওয়াটার গ্লাস বিতে যে জলটা আছে তার থেকে নিচে, অর্থাৎ গ্লাস এর লেভেলটা নিচে নেমে গেছে, গ্লাস বির লেভেলটা যেখানে ছিল বা একটু উপরেই আছে এর থেকে। কনক্লুশন, উপসংহার বলতে পারি, মূল্যায়ন বলতে পারি, ওয়াটার ইন গ্লাস এ ইজ বিং হিটেড বাই দ্য ডাইরেক্ট হিট অফ দ্য সান, গ্লাস এর যে জলটা ছিল সেটা সরাসরি সূর্যের রোদ দ্বারা তাপ পেয়েছে, অর্থাৎ সেটা গরম হয়েছে। সো দ্য ইভাপোরেশন ইজ মোর অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন গ্লাস বি, সুতরাং বি গ্লাসে যে বাষ্পায়নটা হয়েছে তার থেকে এই গ্লাসের বাষ্পায়নটা বেশি হয়েছে। এবার কন্ডেনসেশন মানে ঘনীভবন যাকে বলি। ডিউরিং কন্ডেনসেশন এ গ্যাস চেঞ্জ ইনটু এ লিকুইড, বলছে ঘনীভবনের সময় একটা গ্যাস কী করে, লিকুইডে তরলে পরিণত হয় ঠান্ডা করলে, অর্থাৎ আমরা ঘনীভবনের সময় কোনো একটা তরলকে যদি গ্যাসীয় পদার্থকে ঠান্ডা করি সেটাকে তরলে পরিণত হবে। হোয়েন ইউ হোল্ড এ কোল্ড স্টিল প্লেট অর ট্রে ওভার এ pot of boiling water, you will see teeny drops of water condensing on the sheet on the steel plate or tray। বলছে তুমি যদি কোনো একটা পাত্রে জল গরম করছো, তারপরে ঠান্ডা তোমার স্টিলের পাত্র রাখো বা ট্রে রাখো, দেখবে যে তার নিচে কয়েক ফোঁটা, তার উপরে কয়েক ফোঁটা জল জমেছে ওই পাত্রটার উপরে। লেট আস কনসিডার অ্যানাদার এক্সাম্পল অফ কন্ডেনসেশন। এবার আমরা একটা অন্য জলের ওই রকম ঘনীভবনের একটা উদাহরণ দেখব। ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ ড্রপলেটস অফ ওয়াটার ফর্মিং অন দ্য সারফেস অফ এ গ্লাস অফ কোল্ড মিল্ক, আইস, কোল্ড ওয়াটার। তুমি বরফের জল, ঠান্ডা বরফের জল অথবা ঠান্ডা দুধ গ্লাসে যদি রাখো তার পাশে কী দেখেছো, কতগুলো জলের ফোঁটা দেখেছো। These droplets of water are formed because water vapor in the air cools down when it comes in contact with the cold surface of the glass। বলছে জলের বাষ্পটা জমেছে তার কারণ হচ্ছে জলীয় বাষ্প বাতাস যেটা আছে সেটা ঠান্ডা হয়েছে, যখন এটা ওই
জলের মানে যে পাত্রে তুমি গ্লাসের মধ্যে রেখেছো, ঠান্ডা কোনো কিছু বলতে গেলে তোমার ঠান্ডা বরফ হবে বা যাই হোক, সেটা সংস্পর্শে এসে এসে যখন সে বাতাসটার মধ্যে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বা ঘনীভূত হয়ে জলকণার আকার নিয়েছে। সিমিলারলি দ্য ডিউ দ্যাট ফর্ম অন দ্য লিভস অ্যান্ড গ্রাস in the morning is also water formed by the condensation of water vapor in the air. বলছে একইভাবে তোমরা শিশির ঘাসের মধ্যে সকালবেলা পাতার মধ্যে শিশির যে দেখো সে জলে শিশির দেখো, সেটা একই রকম বাতাসের মধ্যে থাকা যে জলীয় বাষ্প আছে সেটাই জলকণায় পূর্ণত হয়, ঘনীভূত হয়। এবার অ্যাক্টিভিটি দিয়েছে, এম দিয়েছে কি টু অবজার্ভ দ্য প্রসেস অফ কন্ডেনসেশন, ঘনীভবন কী হয় সেটা পর্যবেক্ষণ করার জন্য। ম্যাটেরিয়ালস কি মিরর, আয়না। প্রসিডিওর পদ্ধতি, স্ট্যান্ড এ ভেরি ক্লোজ টু দ্য মিরর অ্যান্ড টেক এ ডিপ ব্রিথ। বলছে আয়নার খুব কাছে যাও এবং একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। এক্সেল ইউর ব্রিথ ইনটু মিরর অ্যান্ড অবজার্ভ হোয়াট হ্যাপেন, এবং নিঃশ্বাসকে ছাড়ো এবং দেখো কি কি দেখা যাচ্ছে কি ঘটছে। অবজারভেশন, দ্য মিরর বিকামস ফগি, আয়নাটা কী হবে একটু কুয়াশাপূর্ণ হয়ে যাবে। কনক্লুশন, দ্য এক্সেল এয়ার ব্রিথ ইজ ওয়ার্ম অ্যান্ড কন্টেন ওয়াটার ভ্যাপার। বলছে যে বাতাসটা বেরোয়, আমাদের নিঃশ্বাসের যে বাতাসটা বেরোয় সেটা কি গরম থাকে এবং তার মধ্যে জলীয় বাষ্প থাকে। দিস ওয়াটার ভ্যাপার কন্ডেন্স ইন্টু ভেরি স্মল ড্রপলেটস অফ ওয়াটার হোয়েন ইট টাচ দ্য কোল্ড সারফেস অফ দ্য মিরর। এটা যখন ওই আয়নার তলকে স্পর্শ করে, ঠান্ডা তলকে স্পর্শ করে, তখন কী হয়, এটা ছোট ছোট জলকণায় পরিণত হয় বা ঘনীভূত হয়। সেভারাল ওয়াটার ড্রপলেট কজ দ্য মিরর টু লুক ফগি, এবং এই হাজার হাজার বা শত শত বলতে গেলে বা অনেক জলের কোনায় ওই মিররটাকে বা আয়নাটাকে একটু কুয়াশাপূর্ণ করে দেয় বা ফগি করে দেয়। নোট, দিস জেনারেলি অকার্স ইন দ্য উইন্টার সিজন হোয়েন দ্য টেম্পারেচার ইজ ভেরি লো। এটা কখন হয়, শীতকালে হয় যখন তাপমাত্রা খুব কম থাকে। ওয়াটার সার্কেল বলছে দ্য সার্কেল দ্যাট, মানে জল চক্র যাকে বলি, দ্য সার্কেল দ্যাট ইনভলভস দ্য চেঞ্জ অফ ওয়াটার ইন্টু ওয়াটার ভ্যাপার্স অ্যান্ড দেন ইন্টু ওয়াটার এগেইন ইন নেচার ইজ কল্ড দ্য ওয়াটার সার্কেল। কী বলছে, এই চক্রটা কি করে, বা যে চক্রের দ্বারা জল বাষ্পীভূত হয় এবং আবার বাষ্প জলে পরিণত হয়, এরকম একটা প্রাকৃতিক চক্রকে আমরা কি বলবো, জল চক্র বলবো। স্টেপস অফ ওয়াটার সার্কেল বলছে কতগুলো জল চক্রের কতগুলো ধাপ। স্টেপ 1, দ্য সান হিটস আপ দ্য ওয়াটার প্রেজেন্ট ইন ওয়াটার বডিজ সাচ অ্যাজ সিজ, রিভার্স, পন্ড অ্যান্ড লেকস। বলছে সূর্যের তাপ জলে, যেমন জলের বিভিন্ন জলাশয়, যেটা সমুদ্র হতে পারে, নদী হতে পারে, পুকুর হতে পারে, হ্রদ হতে পারে, তার জল কী করে, গরম করে। দিস ওয়াটার চেঞ্জ ইন্টু ওয়াটার ভ্যাপার স্লোলি, ধীরে ধীরে সেটা কী হয়, জলীয় বাষ্পে পরিণত হয় সেই জলটা। স্টেপ 2, দ্বিতীয় ধাপ কি, ওয়াটার ভ্যাপার রাইজ আপ ইন দ্য এয়ার, জলীয় বাষ্প কী হয়, আকাশ উড়ে যায়। হোয়েন ইট রিচেস এ সার্টেন হাইট, যখন এটা একটা নির্দিষ্ট বা একটা নিশ্চিত উচ্চতায় ওঠে, ইট বিগিনস টু কুল ডাউন টু ফর্ম স্মল ওয়াটার ড্রপলেট। তখন কী করে, এটা হচ্ছে যখন নির্দিষ্ট একটা উচ্চতা উঠে যায় তখন এটা ছোট ছোট জলের বিন্দুতে পূর্ণত হওয়া শুরু করে, বা ঠান্ডায় জলের বিন্দুতে পূর্ণত হওয়া শুরু করে। স্টেপ 3, তৃতীয় ধাপ, মেনি ওয়াটার ড্রপলেটস বিকাম টুগেদার টু ফর্ম ক্লাউডস। বলছে অনেক এরকম জলকণা একসঙ্গে মিলিত হয়ে মেঘ তৈরি করে। স্টেপ 4, হোয়েন দ্য ক্লাউডস বিকাম টু হেভি, যখন এই মেঘটা খুব ভারী হয়ে যায়, দ্য ওয়াটার ড্রপলেটস ফল ডাউন অ্যাজ রেইন, তখন ওই জলকণা বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসে। ইফ দ্য টেম্পারেচার ইজ টু লো, যখন যদি তাপমাত্রা খুব নিচে নেমে যায়, দ্য ওয়াটার ড্রপলেটস ফল ডাউন অ্যাজ স্নো, তখন তুষারপাত হিসাবে মাটিতে নেমে আসে বা নিচে নেমে আসে। স্টেপ 5, রেইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ফ্রম মেল্টেড স্নো, বা বরফে নামে আসে, এখানে বলতে পারো বরফ বলতে পারো, বরফে নেমে আসে। বলছে রেইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ফ্রম মেল্টেড স্নো ফিল আপ দ্য ওয়াটার বডিজ, সাম অফ দিস ওয়াটার সিপ ইনটু দ্য গ্রাউন্ড। এখানে দুটো লাইন বললাম, রেইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ফ্রম মেল্টেড স্নো ফিল আপ দ্য ওয়াটার বডিজ। বরফ কিছু বরফ বা স্নো যেটা বলছি সেটা
আর বৃষ্টির জল কী করে, বিভিন্ন যে জলাশয় আছে সেটাকে পূর্ণ করে। সাম অফ দিস ওয়াটার সিপস ইনটু দ্য গ্রাউন্ড, বলছে কিছু কিছু জল বা অল্প কিছু জল মাটির মধ্যে চলে যায় বা নিচে চলে যায়। দিস ওয়াটার ইজ নোন অ্যাজ আন্ডার ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, এটাকে ভৌম জল বলা হয়, যেটা মাটির নিচে চলে যায় বা নিচে মানে নিচের দিকে চলে যায়। এটা স্টেপ 6, 6 নম্বর পদ্ধতি বা 6 নম্বর ধাপ। দ্য ওয়াটার ফ্রম দ্য ওয়াটার বডিজ এগেইন টার্নস ইনটু ভ্যাপার হোয়েন হিটেড বাই দ্য সান। আবার কি হচ্ছে, জলটা আবার জলাশয়ের জল আবার গরম হয়ে যায়, গরমে বাষ্পীভূত হয় এবং মানে সূর্যের রোদের দ্বারা সেটা আবার বাষ্পীভূত হয়ে যায়। দিস কন্টিনিউয়াস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য ওয়াটার সাইকেল। এইরকম একটা মানে গতিশীল যে একটা পদ্ধতি, এটাকে আমরা জলচক্র বলবো। এখানে একটা পিকচার দিয়েছে, সেই পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখো সান প্রথমে কী করছে, হিট দিচ্ছে, সেই ওয়াটার ভ্যাপারটা উপরে যাচ্ছে, সেটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে ক্লাউড হচ্ছে, যেটা রেইন হিসাবে নামে আসছে বা স্নো হিসাবে তোমার হচ্ছে কোনো হচ্ছে মাউন্টেনে জমা হচ্ছে, ঠিক আছে। তারপরে সেটা গলে গিয়ে বা বৃষ্টির জল জমে মানে বৃষ্টি হয়ে আবার জলাশয়ে পড়ছে, সেটা আবার মানে বাষ্প হচ্ছে। এই কন্টিনিউ চক্রাকারে যে ঘুরছে সেটাকে আমরা কি বলবো, জলচক্র বলবো। ইম্পিউরিটিস অফ ওয়াটার, বলছে জলের মানে অশুদ্ধিকরণ বা অশুদ্ধি বলতে পারি। অ্যাবাউট 70% অফ দ্য আর্থ সারফেস ইজ কভার উইথ ওয়াটার, বলছে পৃথিবীর 70 ভাগ অংশই জলে ঢাকা। অল লিভিং থিংস নিড ওয়াটার টু সার্ভাইভ, বলছে প্রতিটা জীবেরই জল দরকার বাঁচার জন্য। উই নিড ওয়াটার ফর ড্রিঙ্কিং, বাথিং, কুকিং, ওয়াশিং অ্যান্ড মেনি আদার অ্যাক্টিভিটিস, বলছে আমাদের জল দরকার কিসের জন্য, খাওয়ার জন্য, স্নান করার জন্য, রান্না করার জন্য, ধোয়ার জন্য বা পরিষ্কার করার জন্য, অন্যান্য কাজের জন্য। প্ল্যান্টস নিড ওয়াটার টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, বলছে গাছেদের জল দরকার কিসের জন্য, তাদের নিজের খাবার তৈরি করার জন্য। তারা যে পদ্ধতিতে খাবার তৈরি করে তাদের আমরা কী বলি, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। অর্থাৎ সালোকসংশ্লেষ পদ্ধতিতে নিজের খাবার তৈরি করার জন্য গাছেদের জল দরকার। অ্যানিম্যালস টু নিড ওয়াটার ফর দেয়ার সার্ভাইভাল, বলছে প্রাণীদেরও বেঁচে থাকার জন্য জল দরকার। রেইন ওয়াটার ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার অন দ্য আর্থ, বলছে বৃষ্টির জলই পৃথিবীর যে জলের উৎস, প্রধান উৎস। রেইন ওয়াটার ফিলস রিভার, পন্ড, লেক অ্যান্ড ওয়েলস, বলছে বৃষ্টির জলই নদী, পুকুর, হ্রদ এবং কুয়োকে পরিপূর্ণ করে। ওয়াটার ফ্রম দিস সোর্স ইজ নট পিওর অ্যান্ড কন্টেন্স মেনি সাবস্ট্যান্স সাচ অ্যাজ স্যান্ড, ডার্ট, মাড অ্যান্ড জার্মস, বলছে এই সমস্ত জলীয় উৎস প্রকৃতপক্ষে বিশুদ্ধ নয়। অনেক সময় এর মধ্যে কিছু দূষিত পদার্থ থাকে, যেমন বালি, নোংরা, কাদা, জীবাণু। দেয়ারফর দিস ওয়াটার ইজ আনফিট ফর ড্রিঙ্কিং, সুতরাং এই জলটা খাওয়ার জন্য অযোগ্য। দ্য সাবস্ট্যান্স দ্যাট মেক দ্য ওয়াটার ইমপিওর ক্যান কল্ড ইমপিউরিটিস, যে সমস্ত উপাদান জলকে দূষিত করে, বলতে গেলে তোমার ইমপিওর করে, অশুদ্ধ করে, তাদের আমি কী বলবো, অশুদ্ধি বলবো। Impurities can be of two types. এই অশুদ্ধিযুক্ত জলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা অশুদ্ধ দুটো ভাগ হতে পারে। সলিউবল ইম্পিউরিটিস, যেটা মানে এক কথায় দ্রবীভূত হয়ে যায়, যে অশুদ্ধিগুলো। দ্য ইম্পিউরিটিস দ্যাট ডিসলভ ইন ওয়াটার আর কল্ড সলিউবল ইম্পিউরিটিস, যেগুলো জলের মধ্যে দ্রবীভূত, তার আমরা কী বলবো, দ্রবীভূত অশুদ্ধি। ফর এক্সাম্পল, সাম হার্মফুল সল্ট ডিসলভ ইন ওয়াটার, উদাহরণ হিসেবে কিছু বিষাক্ত লবণ বা দূষিত ক্ষতিকর লবণ জলের মধ্যে গুলে যায়। ইনসলুবল ইম্পিউরিটিস, অদ্রাব্য দূষিত পদার্থ বলতে পারি বা অশুদ্ধি বলতে পারবো। দ্য ইম্পিউরিটিস দ্যাট ডু নট ডিসলভ ইন ওয়াটার আর কল্ড
ইনসলুবল ইমপিউরিটিস, যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হয় না তাকে অদ্রাব্য অশুদ্ধি বলবো বা দূষিত পদার্থ বলবো। ফর এক্সাম্পল, sand, piece of rocks, and organic matters such as remains of the dead plants and animals that live in the water do not dissolve in water। বলছে যে সমস্ত অদ্রাব্য পদার্থ জল ডুবিত হয় না, যেমন সেখানে ওদের বালি হতে পারে, কোনো পাথরের টুকরো হতে পারে, কোনো জৈবিক কোনো পদার্থ হতে পারে, যেমন মৃত প্রাণী ও গাছের যে জলের মধ্যে বাস করে তাদের মানে বাদ বাকি অংশ, যেটা জলের মধ্যে কখনোই দ্রবীভূত হয় না। অ্যাক্টিভিটি এম টু আইডেন্টিফাই সেলেবল অ্যান্ড ইনসেলেবল ইমপিউরিটিস। বলছে জলে দ্রাব্য আর অদ্রাব্য যে সমস্ত অশুদ্ধি আছে সেগুলোকে চিহ্নিত করা, এটা হচ্ছে লক্ষ্য। ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, কী কী প্রয়োজনীয় দরকার, কী কী প্রয়োজনীয় উপাদান দরকার? 5 কাপস অ্যান্ড এ লার্জ জাগ অর জার, 1 প্লেন শিট অফ পেপার, স্টিরার, 5 স্টেনার্স, ওয়াটার, টি লিভস, মিল্ক, ডাবল টোন বলেছে এটা, কমন সল্ট, স্যান্ড অ্যান্ড স্মল টুইক্স। 5টা কাপ, বড় একটা জার বা জগ হতে পারে, সেটা একটা প্লেন শিট পেপার মানে কাগজের একটা প্লেন শিট থাকতে হবে, ঘাটার একটা জিনিস থাকতে হবে, 5টা স্টেনার থাকতে হবে, জল থাকতে হবে, চা পাতা থাকতে হবে, দুধ থাকতে হবে, সেটা অবশ্যই ডবল টোন হতে হবে, বলে ভালো আর কি, ডবল টোন হতে হবে। কমন সল্ট মানে সাধারণ লবণ, বালি এবং ছোটো বলতে গেলে গাছের কুশি পাতা যেগুলো সেগুলো নেওয়া যেতে পারে আর কি, নিতে হবে আর কি। প্রসিডিওর পদ্ধতি, টেক 5 কাপস অ্যান্ড ফিল দেম উইথ ওয়াটার। বলছে 5টা কাপ নাও, প্রতিটাকে জল দিয়ে পূর্ণ করো। নাও অ্যাড 1 স্মল টিস্পুন অফ কমন সল্ট টু দ্য ফার্স্ট কাপ, মিল্ক টু দ্য সেকেন্ড, স্যান্ড টু দ্য থার্ড, টুইক টু দ্য ফোর্থ অ্যান্ড টি লিভস টু দ্য ফিফথ। বলছে ভাই 5টা কাপে পরপর প্রথম কাপে তোমার হচ্ছে লবণ যোগ করো, দ্বিতীয় কাপে দুধ, তৃতীয় কাপে তোমার হচ্ছে বালি, চতুর্থ কাপে ওই গাছের মানে বলতে গেলে কুশি বা গাছের কুশি, এবং চতুর্থ তোমার চতুর্থ চতুর্থ কাপে গাছের কুশি, পঞ্চম কাপে হচ্ছে চা আর কি, ঠিক আছে। মানে লবণ, দুধ, বালি, গাছের কুশি এবং চা পাতা এর যোগ করা হলো পরপর 5টা কাপে। স্টির দ্য কন্টেন্ট ইন ইচ কাপ উইথ স্টিরার। কী বলা হলো, ওই কন্টেনারগুলোকে বলতে পাত্রগুলোকে একটা কোনো একটা দণ্ড দ্বারা সেটাকে ঘাটা হলো ভালো করে। নাও প্লেস এ স্টেনার ওভার the jug and or jar and stain each of the 5 cups 1 by 1। বলছে কী করতে হবে, একটা কোনো বড় একটা জার যেটা না হলো সেটার উপর একটা ঢাক মানে একটা বলতে গেলে যে যেটাতে আর কি ছাকা যায় আর কি, আমরা যেটা বলি ছাঁকনি যাকে বলি, সেটা নিতে হবে এবং তার মধ্যে পরপর ওই কাপগুলোকে ঢালতে হবে। আফটার স্টেনিং ফ্রম ইচ কাপ, প্রতিটা কাপ যখন একটা করে ঢালা হবে, প্রতিটা কাপ ঢালার পর স্টেনার ট্রান্সফার দ্য ম্যাটেরিয়ালস কালেক্ট অন দ্য স্টেনার অন টু এ শিট অফ পেপার বিফোর স্টার্টিং টু স্টেন ফ্রম অ্যানাদার কাপ। বলছে কী করতে হবে, প্রতিটা কাপ ঢালার পর যেটা অবশিষ্ট পদার্থ থাকবে ওই স্টেনের উপর, সেটাকে একটা পেপার শিটের উপর রাখতে হবে, তারপরে অন্য কাপটা ঢালতে হবে। অবজারভেশন, কী দেখা যাবে বা পর্যবেক্ষণ কী দেখা যাবে, টি লিভস, স্যান্ড অ্যান্ড টুইক্স আর লেফট অন দ্য স্টেনার বাট কমন সল্ট অ্যান্ড মিল্ক পাস থ্রু দ্য স্টেনার অ্যান্ড আর নট লেফট বিহাইন্ড। বলছে দেখা যাবে চা পাতা, বালি এবং গাছের যে কুশিটা বলতে গেলে সেটা ওই ছাঁকনির উপর আটকে গেছে, যেখানে লবণ এবং দুধ এগুলো পুরোপুরি স্টেনের মধ্যে চলে গেছে এবং তাদের কোনো অবশিষ্ট অংশ বাকি নেই। কনক্লুশন, উপসংহার, টি লিভস, স্যান্ড and twigs do not dissolve in water and therefore are insoluble impurities। বলছে এখানে চা পাতা, বালি এবং কুশি জলের মধ্যে এরা মিশে না, সুতরাং এটা অদ্রাব্য অশুদ্ধি। কমন সল্ট অ্যান্ড মিল্ক ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড দেয়ারফর আর সেলেবল ইম্পিউরিটিস। বলছে লবণ এবং দুধ জলের মধ্যে যেহেতু মিশে যায়। অ্যাক্টিভিটি
এম টু আইডেন্টিফাই সেলেবল অ্যান্ড ইনসেলেবল ইমপিউরিটিস, বলছে জলে দ্রাব্য আর অদ্রাব্য যে সমস্ত অশুদ্ধি আছে সেগুলোকে চিহ্নিত করা, এটা হচ্ছে লক্ষ্য। ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, কী কী প্রয়োজনীয় দরকার, কী কী প্রয়োজনীয় উপাদান দরকার? 5 কাপস অ্যান্ড এ লার্জ জাগ অর জার, 1 প্লেন শিট অফ পেপার, স্টিরার, 5 স্টেনার্স, ওয়াটার, টি লিভস, মিল্ক, ডাবল টোন বলেছে এটা, কমন সল্ট, স্যান্ড অ্যান্ড স্মল টুইক্স। 5টা কাপ, বড় একটা জার বা জগ হতে পারে, সেটা একটা প্লেন শিট পেপার মানে কাগজের একটা প্লেন শিট থাকতে হবে, ঘাটার একটা জিনিস থাকতে হবে, 5টা স্টেনার থাকতে হবে, জল থাকতে হবে, চা পাতা থাকতে হবে, দুধ থাকতে হবে, সেটা অবশ্যই ডবল টোন হতে হবে, ভুলে ভালো আর কি, ডবল টোন হতে হবে। কমন সল্ট মানে সাধারণ লবণ, বালি এবং ছোট বলতে গেলে গাছের কুশি পাতা যেগুলো সেগুলো নেওয়া যেতে পারে আর কি, নিতে হবে আর কি। প্রসিডিওর পদ্ধতি, টেক 5 কাপস অ্যান্ড ফিল দেম উইথ ওয়াটার, বলছে 5টা কাপ নাও, প্রতিটাকে জল দিয়ে পূর্ণ করো। নাও অ্যাড 1 স্মল টিস্পুন অফ কমন সল্ট টু দ্য ফার্স্ট কাপ, মিল্ক টু দ্য সেকেন্ড, স্যান্ড টু দ্য থার্ড, টুইক টু দ্য ফোর্থ অ্যান্ড টি লিভস টু দ্য ফিফথ। বলছে ভাই 5টা কাপে পরপর প্রথম কাপে তোমার হচ্ছে লবণ যোগ করো, দ্বিতীয় কাপে দুধ, তৃতীয় কাপে তোমার হচ্ছে বালি, চতুর্থ কাপে ওই গাছের মানে বলতে গেলে কুশি বা গাছের কুশি, এবং চতুর্থ তোমার হচ্ছে সরি চতুর্থ পাতে চতুর্থ কাপে গাছের কুশি, পঞ্চম কাপে হচ্ছে চা আর কি, ঠিক আছে। মানে লবণ, দুধ, বালি, গাছের কুশি এবং চা পাতা এর যোগ করা হলো পরপর 5টা কাপে। স্টির দ্য কন্টেন্ট ইন ইচ কাপ উইথ স্টিরার, কী বলা হলো, ওই কন্টেনারগুলোকে বলতে পাত্রগুলোকে একটা কোনো একটা দণ্ড দ্বারা সেটাকে ঘাটা হলো ভালো করে। নাও প্লেস এ স্টেনার ওভার দ্য জাগ অ্যান্ড অর জার অ্যান্ড স্টেন ইচ অফ দ্য 5 কাপস 1 by 1। বলছে কী করতে হবে, একটা কোনো বড় একটা জার যেটা না হলো সেটার উপর একটা ঢাক মানে একটা বলতে গেলে যে যেটাতে আর কি ছাকা যায় আর কি, আমরা যেটা বলি ছাঁকনি যাকে বলি, সেটা নিতে হবে এবং তার মধ্যে পরপর ওই কাপগুলোকে ঢালতে হবে। আফটার স্টেনিং ফ্রম ইচ কাপ, প্রতিটা কাপ যখন একটা করে ঢালা হবে, প্রতিটা কাপ ঢালার পর স্টেনার ট্রান্সফার দ্য ম্যাটেরিয়ালস কালেক্ট অন দ্য স্টেনার অন টু এ শিট অফ পেপার বিফোর স্টার্টিং টু স্টেন ফ্রম অ্যানাদার কাপ। বলছে কী করতে হবে, প্রতিটা কাপ ঢালার পর যেটা অবশিষ্ট পদার্থ থাকবে ওই স্টেনের উপর, সেটাকে একটা পেপার শিটের উপর রাখতে হবে, তারপরে অন্য কাপটা ঢালতে হবে। অবজারভেশন, কী দেখা যাবে বা পর্যবেক্ষণ কী দেখা যাবে, টি লিভস, স্যান্ড অ্যান্ড টুইক্স আর লেফট অন দ্য স্টেনার বাট কমন সল্ট অ্যান্ড মিল্ক পাস থ্রু দ্য স্টেনার অ্যান্ড আর নট লেফট বিহাইন্ড। বলছে দেখা যাবে চা পাতা, বালি এবং গাছের যে কুশিটা বলতে গেলে সেটা ওই ছাঁকনির উপর আটকে এসে, যেখানে লবণ এবং দুধ এগুলো পুরোপুরি স্টেনের মধ্যে চলে গেছে এবং তাদের কোনো অবশিষ্ট অংশ বাকি নেই। কনক্লুশন, উপসংহার, টি লিভস, স্যান্ড and twigs do not dissolve in water and therefore are insoluble impurities। বলছে এখানে চা পাতা, বালি এবং কুশি জলের মধ্যে এরা মিশে না, সুতরাং এটা অদ্রাব্য অশুদ্ধি। কমন সল্ট অ্যান্ড মিল্ক ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড দেয়ারফর আর সেলেবল ইম্পিউরিটিস। বলছে লবণ এবং দুধ জলের মধ্যে যেহেতু মিশে যায় বা গুলে যায় বলতে পারি, তার জন্য এরা হচ্ছে দ্রাব্য অশুদ্ধি। এর পিউরিফিকেশন অফ ওয়াটার, জলের বিশুদ্ধকরণ। ইভেন আফটার রিমুভিং ইনসলেবল অ্যান্ড সলেবল ইম্পিউরিটিস ড্রিঙ্কিং ওয়াটার মে স্টিল কন্টেইন জার্মস। কি বলছে, এই সমস্ত দ্রাব্য এবং অদ্রাব্য যে বলতে গেলে অশুদ্ধিগুলো থাকে সেগুলোকে দূর করার পরেও জলের মধ্যে কি থাকতে পারে, জার্ম থাকতে পারে বা জলের মধ্যে জার্ম থাকবে। ওয়াটার পিউরিফিকেশন ইজ দ্য প্রসেস অফ রিমুভাল অফ হার্মফুল সাবস্ট্যান্স অ্যান্ড জার্ম টু মেক দ্য ওয়াটার ফিট ফর ড্রিঙ্কিং। বলছে জলের বিশুদ্ধকরণ যেটা বলছে আর কি পিউরিফিকেশন, সেটা কি একটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে জলের মধ্যে থাকা যে সমস্ত উপাদান ক্ষতি করে সেই সমস্ত উপাদান এবং যেগুলো জার্ম থাকে জীবাণু সেগুলোকে দূর করে জলটাকে খাওয়ার যোগ্য করে তোলাই হচ্ছে
water purification. Drinking impure water may cause waterborne diseases such as cholera, dysentery, অ্যান্ড টাইফয়েড। বলছে এই সমস্ত কী হতে পারে, এই জলের যে সমস্ত এই দূষিত জল খেলে বা এই অশুদ্ধিযুক্ত জল খেলে কী হতে পারে, কলেরা, ডাইসেন্টারি বা টাইফয়েড টাইপের কী হতে পারে, রোগ হতে পারে, যেটা জল থেকে হয় সাধারণত। ইমপিওর ওয়াটার নিডেড টু বি পিউরিফাইড টু মেক ইট ফিট ফর ড্রিঙ্কিং। বলছে অশুদ্ধি জল মানে অশুদ্ধি জল বা দূষিত জলকে অবশ্যই খাওয়ার জলে পরিণত করার আগে কী করতে হবে, তাকে পিউরিফাইড করতে হবে, মানে বিশুদ্ধ করতে হবে। ওয়াটার দ্যাট ইজ ফিট ফর ড্রিঙ্কিং ইজ কল্ড পোর্টেবল ওয়াটার। যে সমস্ত জল খাওয়ার উপযোগী তার আমরা কী বলবো, পোর্টেবল ওয়াটার বলবো। ড্রিঙ্কিং ওয়াটার ক্যান বি ফার্দার পিউরিফাইড বাই দ্য ফলোয়িং মেথডস। কী বলছে, এই খাবার জলকে আমরা তারপরেও নিম্নলিখিত পদ্ধতিগুলির সাহায্যে বিশুদ্ধ করতে পারি বা পিউরিফাইড করতে পারি। বয়লিং, প্রথমটা দিয়েছে বয়লিং ওয়াটার ফর অ্যাবাউট 10 মিনিটস ক্যান কিল মোস্ট অফ দ্য জার্ম ইন ওয়াটার অ্যান্ড মেক ইট সেফ ফর ড্রিঙ্কিং। কী বলছে, জলকে 10 মিনিট ধরে যদি গরম করি তাহলে কী হবে, জলের মধ্যে থাকা জীবাণুগুলো মারা যাবে এবং সে কী হবে, জলটা আমাদের খাওয়ার জন্য সুরক্ষিত হবে। ইট ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ পিউরিফাইং ড্রিঙ্ক ওয়াটার। এটা হচ্ছে জলকে বিশুদ্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতি। ক্লোরিনাইজেশন, কী হবে এবার, ক্লোরিনাইজেশন মানে তোমরা ক্লোরিন যোগ করা। ইন দিস মেথড ক্লোরিন ট্যাবলেট আর অ্যাডেড টু ড্রিঙ্কিং ওয়াটার টু পিউরিফাইড। বলছে এই পদ্ধতিতে খাবার জলকে পিউরিফাইড করতে কী করে, ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করায়। Chlorine destroy the germ that cause waterborne diseases such as cholera and jaundice and make the water pure and safe for drinking. বলছে ক্লোরিন কী করে, জলের মধ্যে থাকা জীবাণু যেগুলো জন্ডিস বা কলেরা যোগ সৃষ্টি করে সেই সমস্ত জীবাণুকে মেরে ফেলে এবং জলকে বিশুদ্ধ করে এবং পানের জন্য সুরক্ষিত করে। This process of purifying drinking water with the help of chlorine tablet is called chlorinization. বলছে এই পদ্ধতিতে যেখানে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করে আমরা জলটাকে বিশুদ্ধ করি সেটাকে আমরা ক্লোরিনাইজেশন বলবো। ওয়াটার ফিল্টার্স, বলছে মেনি হাউসহোল্ড নাওয়েডেজ ইউজ ওয়াটার ফিল্টার অ্যান্ড ডোমেস্টিক ওয়াটার ফিল্টার্স। বলছে এখন অনেক বাড়ি জল যে ওয়াটার ফিল্টার থাকে এবং ডোমেস্টিক ওয়াটার ফিল্টার থাকে সেগুলো ব্যবহার করে এখনকার দিনে। দিস ওয়াটার ফিল্টার্স ইউজ ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজিস অ্যান্ড মাইক্রো ফিল্টার টু রিমুভ জার্মস। বলছে বর্তমানে এই সমস্ত ওয়াটার ফিল্টারগুলো যে থাকে তারা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে এবং মাইক্রো ফিল্টার ব্যবহার করে এই জার্মগুলোকে দূর করার জন্য। কি হলো?